আজ পবিত্র রথযাত্রা, তবে অন্যান্য বছরের ন্যায় এবছর জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে না রথযাত্রা। করোনার থাবায় সবকিছু স্থিমিত। তবে পুরীর রথযাত্রার শর্ত সাপেক্ষ অনুমতি দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বেশ কিছু কড়া শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে রথযাত্রা হবে উড়িষ্যা সরকার, পুরীর মন্দির কমিটি ও কেন্দ্রের তত্ত্বাবধানে। করোনা সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই রথযাত্রা করা হয়। কোনো ধরনের লোক সমাগম যেন না হয় সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সরকারি সমস্ত বিধিনিষেধ এবং নিয়মনীতি মেনে রাজধানীর ইস্কন মন্দিরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ এলেন মাসির বাড়িতে। কোনো রথে করে নয়, কোনো জনসমাগম নয়, নিয়ম মতো পুজো করেই এই রথ এলো মাসির বাড়িতে। 7 দিন সেখানে থেকে নিয়মনীতি মেনে কোনো জনসমাগম ছাড়া বিগ্রহ চলে যাবে নিজ ধামে, জানালেন মন্দির কর্তৃপক্ষ। রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রাকে আমরা সরকারের সমস্ত নীতি নিয়ম পালন করে আমরা এমনি আমাদের গাড়িতে করে নিয়ে আসছি, রথ করে নিয়ে আসিনি, যেহেতু পাবলিক প্রোগ্রাম হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে। তাই আমরা এখানে 7 দিন জগন্নাথ থাকবেন এবং 7 দিন জগন্নাথ যারা নীতি নিয়ম সেটা পালন করা হবে এবং 7 দিন পরে আবার উল্টা রথের দিন 1 তারিখে জগন্নাথ আমাদের গাড়ি করে ফিরে যাবেন। করোনা পরিস্থিতির জেরে এবছর জগন্নাথ দেবের রথের রশিতে টান পড়ছে না, তাতে ছোটদের কিন্তু উৎসাহের কমতি নেই। প্রতি বছরের মতো এই বছরও ছোট ছোট ছেলে মেয়েরা পথে নিয়ে নেমেছে ছোট ছোট রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিকৃতি বসিয়ে সেই রথের রশিতে টান দিতে মেতেছেন ভক্তরা। এই ব্যাপারে জগন্নাথ দেবের সেবায়ত এক ভক্ত জানান, নিয়মনীতি মেনেই জগন্নাথ মন্দিরের পুজো হচ্ছে, তবে এবার রথের রশিতে টান পড়বে না। মার্জন পুরী ধামে শ্রী পূর্ণিমার মার্জন উৎসব, সেই অনুসারে এখানে আমাদের সকালবেলায় 7টা থেকে চৈত্র গ্রন্থের মধ্যে পূর্ণিমার মার্জন প্রসঙ্গ এখানে পাঠ হয়েছে, আলোচনা হয়েছে। আমাদের 45 জন ভক্ত ছিলাম, আমরা সকলে বসে এখানে কীর্তন করেছি, শ্রবণ করেছি তার মহিমা। মানে গুণিসামদের মার্জন মানে ভগবানের মন্দির মার্জন। গুন্ডিচা দেবী রয়েছে না পুরী ধামে, গুন্ডিচা মণিরুদ্র মহারাজের ধর্মপত্নী। শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে এক যুবতীর সাথে কুকাণ্ড করল যুবক। বিয়ের প্রলোভন দেখিয়ে শ্বশুর বাড়ির পাশের এক যুবতীকে ধর্ষণ করল সে। পরবর্তী সময় অভিযুক্তের বাবা ও ছোট ভাই মিলে বেধড়ক মারধর করে নির্যাতিতা যুবতীকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর জেলার কদমতলা থানাধীন 7 সঙ্গম এলাকায়। যথারীতি ঘটনার জেরে পুলিশ মারপিটে অভিযুক্ত বাবা ছেলেকে গ্রেপ্তার করলেও অধরা থেকে যায় মূল অভিযুক্ত অনিল নমো। নারী গঠিত অপরাধ কিছুতেই হ্রাস পাচ্ছে না রাজ্যের বুকে। একেবারে রুটিন করেই রাজ্যে বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানি, বধূ খুন, নির্যাতনের মতো ঘটনা ঘটে চলেছে। এই অবস্থায় এবার বিবাহিত যুবকের পাশবিক লালসার শিকার হলো এক যুবতী। বিয়ে করার নাম করে যুবতীকে শারীরিক অত্যাচার চালানোর অভিযোগ ওঠে অনিল নমো নামে এক 30 বর্ষীয় যুবকের বিরুদ্ধে। কদমতলা থানাধীন 7 সঙ্গম এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। জানা যায়, গত 18 জুন ধর্মনগরের কালিকাপুরের বাসিন্দা অনিল ওই এলাকায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেদিনই সন্ধ্যাবেলা শ্বশুর বাড়ির পাশের ঘরে থাকা এক যুবতীকে নির্জনতার সুযোগ নিয়ে সে বলাৎকার করে বলে অভিযোগ। ঘটনার সময় যুবতীর অন্ধপিতা ঘরে ছিলেন না, তবে মেয়েটির ভাই ঘটনাটি প্রত্যক্ষ করে আশপাশের লোকজন এবং তার বাবাকে জানায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী ছুটে এসে অনিল নমোকে হাতে নাতে পাকড়াও করে। তারপর সালিশি সভা ডাকা হলে অভিযুক্ত অনিল নমো ওই যুবতীকে বিয়ে করার আশ্বাস দেয়। সেখানে অভিযুক্তের স্ত্রী এবং আত্মীয় স্বজনরা ধর্ষিতা যুবতীকে বিয়ে করার সম্মতি জানায়। সেই মোতাবেক ঘটনার পরদিন নির্যাতিতা যুবতীকে নিয়ে স্থানীয় মানুষ অভিযুক্তের বাড়িতে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর নির্যাতিতাকে অভিযুক্ত অনিল, তার বাবা এবং ছোট ভাই মিলে মারপিট করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে সোমবার রাতে নির্যাতিতা যুবতী অভিযুক্ত অনিল নমের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা রুজু করে। এর পাশাপাশি তার বাবা এবং ছোট ভাইয়ের বিরুদ্ধেও মারপিটের মামলা রুজু করে। গত বৃহস্পতিবারে আমি আসলাম না বাড়িতে, তো আমার মাইয়া আর ছোট একটা ছেলে আছে বাড়িতে। তো আমার মাইয়াটা মানে বড় ফাঁক করে, তো একটা ছেলে আইছে, এটা কালিকাপুরের, এখানে আইছে তার শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি এখন আমার ইন্ড কিতা লাগে আইছে, কিতা লাগে না আমি তো সবটি জানি না, আমি তো বাড়িতে আসলাম না। এবারে আইয়া বড় ঢুকে আমার মাইয়ারে জুড়ে দৌড়াদৌড়ি করছে, করছে। করার পরে তো এলাকা বাড়ির একজন মানুষ ইয়ে আছে, আমার ছেলে গিয়ে বলছে এরকম কাজ খেয়ে এবারে ঢুকছে,
এলাকাবাড়ি একজন মহিলা আইসে, তাই নিয়ে মেম্বার আমরা ওয়ার্ডের, তাই নিয়ে আওয়ার পরে তো হয়েছে ছেলেটা বাকি গেছে গিয়া, বাগার পরে তো আমি গিয়া আমরা গ্রামের একজন যে গিয়া কইছি, এরপরে ছেলেটা ধরা হয়েছে, ধরিয়া আনি আমরা রেসপি খুব করে নেওয়া হয়েছে। নেওয়ার পরে তো এখানে প্রধান মেম্বার সবুজ জমছে, এসপি আমরা আসিল, হওয়ার পরে তো মোটামুটি একটা বিচার হয়েছে, বিচারের সিদ্ধান্ত হয়েছে ছেলেটা নিব মাইয়ারে। কদমতলা থানায় দায়ের হওয়া মামলার নম্বর 3320। পুলিশ ভারতীয় দণ্ডবিধির 342, 376(2)L, 376(2)N 34 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের পিতা সুনীল নম এবং ছোট ভাই গোপাল নমকে গ্রেফতার করেছে। জবরদস্তি ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইছিল, করেছে, তখন মানুষ ধরে ফেলেছে। ধরে দেওয়ার পরে তখন কি করেছে, ও বলেছে আমি ওকে বিয়ে করব। তো ওরা তো যাক ওই জিনিসটা আমাদের কাছে প্রথমে বলেনি কিছু, পরবর্তী সময়ে ও কী করেছে 19 তারিখ ও মেয়েটাকে বলছে বিয়ে করবো বলে নিয়ে যায়। মেয়েটা তো ওর কথায় ফেসে গেছে, এরপর ওদের বাড়িতে গেছে, ওর বাবা ভাই এসেছিল, তিনজন মিলে মেয়েটাকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। তো আমাদের কাছে গতকালকে আমরা এফআইআর কমপ্লেন পেয়েছি, আমরা এফআইআর নিয়েছি। কেস নাম্বার 33 আন্ডার সেকশন 376(2)L, 376(2)N আর 342 আর 34 IPC। এখন দেখার বিষয় কদমতলা থানার পুলিশ অভিযুক্ত অনিল নমকে গ্রেফতার করে কি শাস্তি প্রদান করতে পারে। তবে এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকার জনসাধারণ। চুরাইবাড়ি থেকে কিশোর রঞ্জন হোরের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা পরিস্থিতিতে ব্যতিক্রমী রথযাত্রা সম্পন্ন হলো মেলাঘর জগন্নাথ মন্দিরে। কোনো ধরনের লোক জমায়েত ছাড়াই নিয়ম রক্ষা করে পালিত হলো ঐতিহ্যবাহী মেলাঘরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। এদিন মেলাঘরের রথযাত্রায় উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, মহকুমার শাসক সুব্রত মজুমদার সহ অন্যরা। করোনা পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সব ধরনের নীতি নির্দেশ মেনেই সম্পন্ন হয়েছে এই রথযাত্রা অনুষ্ঠান, জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। জগন্নাথের ভগবান জগন্নাথের রথযাত্রা, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। এক বিপরীত পরিস্থিতি শুধু আমাদের রাজ্য নয়, গোটা দেশে চলছে। তার মধ্যেও এই প্রথম একবারে জনাকীর্ণ, যেটা প্রশাসনের এবং শাসনের অনুমতি নিয়ে ডিস্টেন্স মেনটেন করে জগন্নাথের রথযাত্রা, যেটা চিরাচরিত এবং ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যবাহী রথ, মেলাঘরের রথ, যেটা 63 সালে বাংলাদেশ থেকে, যেটা কুমিল্লা থেকে এসেছিল, যেটাকে আমরা চাকলা রোশনাবাদ বলি, সেই আমাদের স্টেটেরই রথ মেলাঘরের। 64 সাল থেকে রথ শুরু হয়েছে মেলাঘরে। আজকে এটা রাজ্য সরকার নতুন 1100 জন এসপি অর্থাৎ স্পেশাল পুলিশ অফিসার নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান। তিনি বলেন, এর জন্য সরকারের বছরে অতিরিক্ত 8 কোটি 12 লাখ টাকা খরচ করতে হবে। তিনি বলেন, প্রতি পঞ্চায়েতে একজন করে এসপিও নিযুক্তির উদ্দেশ্যে এই সিদ্ধান্ত। তিনি জানান, রাজ্যে বর্তমানে 2789 জন রয়েছেন। তাদের থেকে যোগ্যতার ভিত্তিতে 398 জন ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তিনি আরো জানান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অন্তত 10টি প্রকল্প দ্রুত রূপায়ণের জন্য সব জেলায় অতিরিক্ত একজন করে ডিএম ও কালেক্টর নিযুক্তি দেওয়া হবে। তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য এই সব প্রকল্পের কাজ 8 মাসে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মন্ত্রিসভা রাজ্যের ছোট দোকানদারদের জন্য একটি ইন্স্যুরেন্স প্রকল্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। Proposal for appointment of 1100 special police officers, SPOs to cater the shortage of constable in the districts. আমরা 1100 SPO নিচ্ছি এবং এতে 1100 SPO নিতে গেলে আমাদের বছরে অতিরিক্ত খরচ যাবে 8,12,59,200 টাকা। 8,12,59,200 টাকা। এদের এসপিওদের বেতন বর্তমানে 6,156 টাকা। কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন বনভূমি এলাকা থেকে বহু মূল্যবান গাছ পাচার করে দেবার অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছিল।
এর মধ্যেই পুলিশ এবং বন দপ্তরের কাছে খবর ছিল বন দপ্তরের জমি বেদখল করে বসতি স্থাপনের চেষ্টা চলছে। মঙ্গলবার এমনই এক অভিযোগে 7 জনকে আটক করল কাঞ্চনপুর থানার পুলিশ। জানা গেছে, কাঞ্চনপুরের ব্রুপাড়া এলাকার সরকারি বনভূমিতে বেআইনিভাবে ঘর নির্মাণ করতে গিয়ে এলাকাবাসীর দ্বারা বাধাপ্রাপ্ত হয় ওই 7 জন শরণার্থী। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তো वहाँ पे घर बनाया किस लिए? आप लोग क्या रिफ्यूजी है? नहीं, हम लोग लोकल है। लोकल है। घर कहाँ है? बेलियनची। तो यहाँ पे क्यों आप लोग घर बना रहे हैं? घर में जगह भी नहीं है ना। সোমবার রাতে বাগবাসা বিধানসভার পূর্ব হুড়ুয়া প্রণবানন্দ বিদ্যা মন্দির সংলগ্ন এলাকায় এক মারপিটের ঘটনায় আহত হলেন 4 জন। জানা গেছে, সামান্য কথা কাটাকাটি নিয়েই শুরু হয় বিবাদ, আর এতেই রক্তারক্তির ঘটনা। এদের মধ্যে একজনের আঘাত গুরুতর। উভয় পক্ষের তরফেই থানায় মামলা দায়ের করা হয়েছে। তারা তো এখানে আপনার কয়েকজন যুবক মদ টদ খায়, বোধ হয় টসের আলো পড়ছে, আলো পড়ার পরে তারা এই টসের গরম হয়ে গেছে তানের উপরে, যে টস কিতা লাগে আমার চৌকে পড়ছে বা আলোটা কিতা লাগে মারছো তুমি, এখান থেকে ঝগড়ার সৃষ্টি। আর আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটা নষ্ট করার লাগে এটা এই ভিতরে এই হামলাটা করছে তারা। এখানে কি প্রায় সময় মানে মদের আসর বসে? এখানে প্রায় সময় তো সবসময় তো চোখে পড়ে না, হঠাৎ 3 বছরে চোখে পড়ছে, খুব গরম হয়ে গেছে কি কথাটা, মানে টসের আলো পড়ার সঙ্গে সঙ্গে। তারপর মানে ঘটনাটা কি হয়েছে? তারপর ঘটনাটা ঘটা করছে, বাস টাস লইয়া লাঠুটি লইয়া ইয়া 3 বছরে তারা মারধর করছে। গোটা দেশের সঙ্গে রাজ্য লাদাখে শহীদ 20 জন বীর জওয়ানদের শ্রদ্ধার্ঘ অর্পণ প্রায় প্রতিদিনই চলছে। মঙ্গলবার রাজধানী রবীন্দ্র ভবনের সামনে পিডব্লিউডি এমপ্লয়িজ স্টেট কমিটি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তাদের স্মরণ করে মোমবাতি প্রজ্বলন করা হয় সদস্যদের পক্ষ থেকে। আমরা আজ থেকে কোনো ধরনের চীনে উৎপাদিত দ্রব্য মেড ইন চায়না বা মেড ইন পিআরসি লেখা থাকে, অনেক সময় পিপলস রিপাবলিক অফ চায়না, এই ধরনের যে সমস্ত জিনিসের উপরে লেখা থাকবে, আমরা সেই জিনিস আজ থেকে কেউ কিনবো না। এবং সমস্ত দোকানদার যারা আছে, আমাদের ব্যবসায়ী বন্ধুরা যারা আছে, তাদের কাছে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের একটাই আবেদন, আপনারাও চীনের কোনো উৎপাদিত দ্রব্য এখানে বিক্রি করতে যাবেন না। এটা আমরা বলার আগেই অনেক আমাদের যে দেশভক্ত যারা ব্যবসায়ীরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন, তারা চীনের সমস্ত দ্রব্য বিক্রি করা বন্ধ করে দিয়েছেন। অনেকে তো দোকান থেকে নিজের পয়সা কিনে চীনের দ্রব্য ফেলে দিয়েছেন। আমরা বলবো না ফেলে দিতে হবে, যেটা আমাদের পরিশ্রমের টাকা দিয়ে আমরা কিনে দিতে, ফেলে দেওয়ার দরকার নেই। কিন্তু আজকে থেকে আমার অনুরোধ থাকবে আমাদের সমস্ত দেশবাসীর প্রতি, রাজ্যবাসীর প্রতি। 67তম বলিদান দিবস পালন করল প্রদেশ বিজেপি। 1953 সালের 23 জুন তারিখেই প্রয়াত হয়েছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারই আত্মবলিদানকে বলিদান দিবস হিসেবে পালন করে আসছে বিজেপি দল। সারা দেশের সাথে রাজ্যেও এই দিনটি পালিত হচ্ছে ঘটা করে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় সহ অন্য বিজেপি নেতৃত্ব। ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছিল, সেই দিন থেকে ভারতীয় জনতা পার্টি বলিদান হিসাবে দিবস হিসাবে আজকের দিনটাকে আমরা চিহ্নিত করেছি। কারণ এমনই দিন, অর্থাৎ আজকে 23 জুন 1953 সনে 23 জুন আমাদের ভারতবর্ষের একজন নক্ষত্র, যার নাম ডক্টর ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি এমনই দিনে উনি ভারতবর্ষের জন্য নিজের আত্মাকে বলিদান দিয়েছিলেন। ভারতের ভূখণ্ডতাকে রক্ষা করার জন্য, ভারতকে রক্ষা করার জন্য 1953 সনে উনি শহীদ হয়েছিলেন। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর কদমতলা কৃষি মহকুমা অফিসের উদ্যোগে ধর্মনগর বিধানসভার 6টি গ্রাম পঞ্চায়েতের 64 জন কৃষককে সরকারি প্রকল্পে ভর্তুকি মূল্যে কৃষি সামগ্রী বিতরণ করা হয় মঙ্গলবার। আলগাপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যরা। তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণে কাজ করে চলেছেন। 3 লক্ষ কৃষক উপকৃত হন এই প্রধানমন্ত্রী কৃষি বীমা যোজনায়, তাহলে এক একটা বিধানসভা কেন্দ্রে 6000 করে পড়ে নাকি না? 6000 হলে 636, 5000 হলে 534, 5000 টাকা করে পড়ে।
5,000 মাথা মানে 5,000 পরিবার কৃষক বীমা যোজনা পায় বছরে 3 বার 2,000 টাকা করে। 3 বার না 4 বার? 3 বার। কিষাণ সম্মান নিধি যোজনা গিয়া দেখেন অধিকাংশ সিপিএম, তারা কাজটি ভালো পারে। সরকারি কাজ কোনখানে কি এলো ফাঁক পুকুর করে এলো দেন, ভোটও কিন্তু সিপিএম রে দিব। কাজ নরেন্দ্র মোদীর, কাজ বিপ্লব দেবের। শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন সাংসদ প্রতিমা ভৌমিক। তার আত্মবলিদান নিয়ে আলোচনা করতে গিয়ে সাংসদ জানান, যে ভাবধারা এবং আদর্শ নিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেই অভীষ্ট লক্ষ্যের দিকেই এগিয়ে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তার আত্মবলিদান কোনো মতেই ভুলার নয়, তাই এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্যোগ নিয়েছে প্রদেশ বিজেপি। ডক্টর ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবস 1953 সালের আজকের দিনে রহস্যজনকভাবে ওনার মৃত্যু হয়। আমাদের জনসংঘের প্রতিষ্ঠাতা ভারতবর্ষের স্বাধীনতার পরেই কোনো বিরোধী দলের রাজনৈতিক দলের প্রধান বিরোধী দলের রাজনৈতিক দলের প্রধান ওনাকে বলিদান দিতে হয়েছে। নিজেদের দাবি নিয়ে চাকরি হারানো 10,323 শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সংগঠনের আন্দোলন কর্মসূচি চলছে করোনা আবহের মধ্যেই। মঙ্গলবার এরকমই একটি সংগঠনের পক্ষ থেকে 3 দফা দাবি নিয়ে রাজ্য জুড়ে কর্মসূচি পালিত হয়। 10,323 শিক্ষকদের চাকরি স্থায়ী সমাধান করা, 10,323 শিক্ষকদের মধ্যে মৃত শিক্ষকদের পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদান করা, এই দাবি নিয়ে এদিন আন্দোলন কর্মসূচি করেন এই সংগঠনের প্রতিনিধিরা। আমাদের 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে আমরা যারা 10,323 শিক্ষক, আমাদের বিকল্প স্থায়ী ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে আমাদের মধ্যে যারা শিক্ষক মারা গেছেন 57 জনের মতো, ওনাদের পরিবারে একটি করে চাকরি প্রদান করা। এবং বর্তমানে যে আমাদের মহামারী কোভিড-19 যে করোনা ভাইরাসের কারণে বিভিন্নভাবে বিশেষ করে যুদ্ধ করছেন এই মহামারীর সঙ্গে চিকিৎসক, চিকিৎসা কর্মী, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মী, তাদেরকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম PPE প্রদান করা। মূলত এই 3টি দাবি আজকে আমরা নিয়ে আজকে কর্মসূচি করছি। একগুচ্ছ দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এবিভিপি ছাত্র সংগঠন। শিক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে তাদের স্মারকলিপি তুলে দেন। ইতিমধ্যেই এই সংগঠন উপমুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছেও স্মারকলিপি দিয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক সরোজ দেব। বিদ্যার্থী পরিষদ ডেপুটি আমাদের রাজ্যের মাননীয় ডেপুটি সিএম এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছিল এবং এই স্মারকলিপির একটা প্রতিলিপি নিয়ে আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করব এবং এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। এবং তাছাড়া ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে আপনারা সকলেই জানেন যে এবছর যে এন্ট্রান্স টেস্ট পিজি কোর্সের ভর্তি হওয়ার জন্য সেটা বাদ দেওয়া হয়েছে এবং এই এন্ট্রান্স কোর্স বাদ দেওয়া সত্ত্বেও এবছর পিজির জন্য 800 টাকা, 1000 টাকা এবং 500 টাকা করে তাদের থেকে ফি নেওয়া হচ্ছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ যে জায়গায় এক্সামিনেশন নেওয়া হবে না, তো সেই জায়গায় ফিয়ের কি দরকার? তো এই বিষয়ে জন্য আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করবো, যাতে করে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ দ্বারা যে দাবি দেওয়া প্রদান করা হয়েছিল সেটাকে আমরা বাস্তবায়নে রূপায়ণ করতে পারি। মঙ্গলবার জোলাইবাড়ির রামরাইবাড়ি এডিসি ভিলেজে এক কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির। উপস্থিত থাকেন সাংসদ রেবতী ত্রিপুরা। এই অনুষ্ঠানে 26 পরিবারের 85 জন ভোটার বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন। সাংসদ রেবতী ত্রিপুরা ছাড়াও এদিন উপস্থিত থাকেন বিধায়ক শঙ্কর রায় সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। উদ্যোগে কিছু খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি, যারা আমাদের এই এলাকায় একটু গরিব অসহায় পরিবারগুলির পাশে আমরা সামান্য সাহায্যের মাধ্যমে দাঁড়ানোর চেষ্টা করেছি। আর আমাদের দলের এবং সরকারের এই বিপদকালীন সময় যে ভূমিকা এবং সাধারণ মানুষের প্রতি নরেন্দ্র মোদীজি দেশবাসী এবং আমাদের গরিব বিশেষ করে তাদের জন্য এই বিপদকালীন সময় যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তো তাতে সন্তুষ্ট হয়ে বা আমাদের সঙ্গে কাজ করার মানসিকতা নিয়েও আজকে 26 পরিবারের 85 ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের পার্টিতে যোগদান। মঙ্গলবার অলিম্পিক দিবস। এই দিনটি এবার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পালিত হয়।
রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব, অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকার, দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত অলিম্পিক দিবস উপলক্ষে রাজ্যের খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। সেই সাথে সকলের সুস্থতা কামনা করেন। সত্যি খুব ভালো লাগছে আজকে হ্যাপি ওয়ার্ল্ড অলিম্পিক ডে, এবং একজন আমি অলিম্পিয়ান হিসেবে আমি খুব গর্বিত বোধ করছি এই দিনটাতে। এবং যারা ইয়ং জেনারেশন আছে, যাদের স্বপ্ন অলিম্পিকের মতো পোডিয়ামে পৌঁছানোর, তাদের সবাইকে বলবো যে হার্ডওয়ার্ক করো এবং এই দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেশন করো, এবং সবাইকে এই অলিম্পিক ডের অনেক অনেক শুভেচ্ছা রইল। ধলাই জেলার কোভিড সেন্টার পরিদর্শনে গেলেন বিধায়ক পরিমল দেববর্মা। আমবাসার ডলুবাড়িস্থিত পলিটেকনিক ইনস্টিটিউটে করা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। 70 আসন বিশিষ্ট এই কোভিড সেন্টারে 10 জন করোনা রোগীর চিকিৎসা চলছিল, যার মধ্যে 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি 8 জনের খোঁজ খবর নিয়েছেন বিধায়ক পরিমল দেববর্মা। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সেন্টারে কোনো অসুবিধা রয়েছে কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেন। চিকিৎসক আছেন, ওনাদের সাথে কথা বললাম, কথা বলে যা জানলাম যে না, কোনো অসুবিধা নেই। এখানে টোটাল 10 জন কোভিড কেয়ার সেন্টারে এসেছিলেন, তার মধ্যে 2 জন টেস্টের পরে দেখা গেছে যে তাদের নেগেটিভ, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং বাকি 8 জন এখানে আছে, খোয়াইয়ের 5 জন, বাকি 3 জন ধলাইয়ের। তো তাদের টেস্ট, কয়েকজনের টেস্ট আজকে আসছে, তো যদি নেগেটিভ যদি কোনো কিছু হয় তাহলে তাদেরকেও ছেড়ে দেওয়া হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ন্যায় আমবাসাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবস। মঙ্গলবার আমবাসার যুব মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে বলিদান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। আমবাসা বাজারে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিধায়ক পরিমল দেববর্মা, ধলাই জেলার যুব মোর্চার সভাপতি আশিস ভট্টাচার্য প্রমুখ। এই বিশেষ দিনে আমবাসা পুর পরিষদের 11 জন সাফাই কর্মীকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য করা হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 67তম বলিদান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে আমবাসা মিউনিসিপ্যাল কাউন্সিলের যারা সাফাই কর্মী, তাদের হাতে 500 টাকা করে ক্ষুদ্রতম একটা অনুদান করে দেওয়া হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে উদয়পুরের কিশোরগঞ্জ এলাকায় কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক জমিতে জল জমে যাওয়ার ফলে সবজিতে পচন ধরেছে বলে জানা গেছে। উল্লেখ্য, ওই এলাকায় কিছুদিন পূর্বে অনাবৃষ্টির কারণেও ক্ষতির মুখোমুখি হয়েছিলেন কৃষকরা। এবার বৃষ্টিপাতের ফলে একই অবস্থার সম্মুখীন তারা। জানালেন এলাকার চাষি অঞ্জন সরকার। অন্যান্য বছর যেখানে চাষাবাদ করে ভালোভাবেই সংসার চলত, এবছর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তেমন লাভের মুখ দেখতে পাননি তারা। প্রচন্ড বৃষ্টির কারণে ঝিঙাটা লাল হয়ে গেছে, গাছ মরছে না, কিন্তু আর এটা ভালো ফলন দিত না। এটা এবার ক্ষতি হয়েছে না বৃষ্টি ফল? কি কারণে? এটা প্রচন্ড বর্ষার কারণে। বৃষ্টি অনেক কষ্ট। কেমন বিক্রি করলেন এবার? এর থেকে যে মাত্র ফলন দিছে 1000 টাকা বিক্রি হয়েছে। 1 টাকাটা দিছে পরে বৃষ্টি নেমে গেছে, আর নাহলে এটা আমার 15-20 টাকা বিক্রি হতো। কতটা লাগছে এটা ওইখান করতে? আমার খরচটা ধরেন না, বাসে মূল্যে জালে টালে মিললা লেবার টাকা সুদ্ধা 1000-2000 টাকা যায় বাদ নিতে খরচটা। এই ঝিঙাতে লস হয়েছে, মাত্র 3000 টাকা বিক্রি করতে হচ্ছে। লকডাউন চলাকালীন সময়ে অনেকেই তাদের নিজ নিজ পেশা ত্যাগ করে নতুন নতুন কাজ শুরু করে দিয়েছেন। কোনো না কোনো ভাবে আয় করে সংসার প্রতিপালনই এখন দিনমজুরদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে উদয়পুরের এক দিব্যাঙ্গ রিকশা চালক, যিনি দীর্ঘদিন ধরে রিকশা চালিয়ে সংসার প্রতিপালন করে আসছিলেন, তিনি এবার রিকশাকে সাজিয়ে তুলেছেন একটি মিনি স্টোরে, যেখানে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি ফল, শুকনো মাছও রাখা হয়েছে। এই ব্যবসা কতদিন যাবত করে হচ্ছে? তো আজকে 1 মাস হয়েছে। কোথায় কোথায় ঘোরেন? এই উদয়পুর শহরের মধ্যে গলি গলি যাই, বিক্রি হয়? বিক্রি হয়, সবাই আমাদের রাখে, ভালো মাল রাখি। কি কি আছে? সবজি, শাক সবজি, শীতল শুটকি, লোনা, ইলিশ, কলা, সবকিছু আমাদের পাওয়া যায়। নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক সবকিছু পাওয়া যায়, ফ্রেশ মাল। সইয়ের বিসি টিসি যা আছে, কাঁঠালের বিসি টিসি সবকিছু আমাদের পাওয়া যায়।
ব্যবসাটা করে কেমন? আদা আছে, কাঁচা লঙ্কা রাখে, সব কিছু রাখি। আয় কেমন হয়? আয় কেমন হয়? হয় মোটামুটি 500-700 টাকা হাজিরা করে। মোবাইল ফোনে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে প্রতারণা। পুলিশ পরিচয় দিয়ে হুমকির মুখে টাকা, মোবাইল ও স্কুটি ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠল মিষ্টি দোকানের কর্মী এক যুবকের বিরুদ্ধে। উদয়পুর মহকুমার চন্দ্রপুর এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে প্রতারিতরা শেষ পর্যন্ত কৌশলে ক্লাব সদস্যদের সহায়তা নিয়ে অভিযুক্ত এবং তার গাড়ি চালককে বিলোনিয়া থেকে আটক করতে সক্ষম হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তথ্য প্রযুক্তির উন্নতিতে বদলাচ্ছে অপরাধের ধরনও। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের সূত্র ধরে সামাজিক নানা অপরাধ সংঘটিত হচ্ছে সমাজে। এবার এমনই এক ঘটনায় অপরাধের ঘটনায় জড়িয়ে পড়ল এক সামান্য মিষ্টি দোকানের কর্মচারী। মোবাইলে বন্ধুত্ব সম্পর্ক পাতিয়ে সেই বন্ধুর সর্বস্ব লুট করে নেয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের শ্রীপুর এলাকার বাসিন্দা তপন দেবনাথের বিরুদ্ধে। জানা যায়, মোবাইলের সূত্র ধরে তপনের পরিচয় হয় উদয়পুরের কলেজ ছাত্র রাকেশ দাস ও তার বন্ধু ভিকি দাস ও শান্তি দাস বৈষ্ণবের সাথে। সেই সূত্রে তপন তাদেরকে জানায় সে উদয়পুরে বেড়াতে আসবে এবং তারা যাতে তাকে নিতে আসে। যথারীতি সন্ধ্যা নাগাদ তপন একটি ডিজায়ার গাড়িতে চেপে চন্দ্রপুর সংলগ্ন এলাকায় এসে ভিকিকে ফোন করে তাকে নিয়ে যেতে বলে। যথারীতি ফোন পেয়ে সরল মনে ভিকি ভাইয়ের নতুন কেনা স্কুটিতে দুই বন্ধুকে নিয়ে সেই জায়গায় যায়। অভিযোগ, অন্ধকারের সুযোগ নিয়ে সেই সময় তপন ও তার সাঙ্গপাঙ্গরা ভিকিদের ঘিরে ফেলে এবং তাদের কাছে থাকা টাকা পয়সা, মোবাইল ও স্কুটি ছিনিয়ে নেয়। সেই সাথে স্কুটি পেতে হলে আরও 25,000 টাকা দাবি করে তপন। এর পাশাপাশি এই ঘটনা থানায় জানালে পরিণতি ভয়াবহ হওয়ার হুমকি দেয় সে। পরদিনই প্রতারিতরা টাকার লোভ দেখিয়ে তপনকে বিলোনিয়ায় ডেকে আনে। তখন স্থানীয় ইউনিটি ক্লাবের সহায়তায় আটক করা হয় তপন ও গাড়ি চালক রাজু বণিককে। হ্যাঁ কইতো ঠিক আছে, আমারও মাতার বাড়ি গেলে দেখা করুম, তোর বন্ধু বান্ধবটির নাম্বার দেস না বা কথা কওয়াস না, ঠিক আছে। তো এবার হ্যাঁ কিতা করছে, আমার নাম্বার দিছে, ঠিক আছে। তো আমি যেহেতু আমার পড়ালেখা প্লাস আমার নাইট ডিউটি লেগে আমি টাইম পাই না, ঠিক আছে না। তো একদিন কথা কইতে এবার হ্যাঁ কইতে আছে আমি আমু ভাই। আমি কইছি না ভাই, আমি আইলর, আমার কাছে টাইম নেই, দূর আমি তোমার টাইম দিতাম পারবো, ঠিক আছে। মানে মোবাইলের সূত্র ধরে সম্পর্ক, মোবাইলের সূত্র এর দূরে। তারপরে একদিন আমি কথা কইতেছি, হ্যালো কথা কইতেছি, আমার বন্ধু হ্যালো কথা কইতেছে। এবার হ্যাঁ ফোন করছে বিলোনিয়ার জি, তখন নাকি হ্যাঁ ফোন করছে। আর এবার আমি কনফারেন্স করছি, আমি কথা কইতেছি, কনফারেন্স করে হ্যালো কথা কইতেছি। এবার হ্যাঁ চুপ করে দিয়েছে, ঠিক আছে। এবার কথা কওয়ানোর পরে এবার হ্যাঁ কিতা করছে, হ্যাঁ লগে এবার হ্যাঁ লগে বন্ধুত্ব সম্পর্ক করছে, ঠিক আছে। এদিকে অভিযুক্ত তপন দেবনাথ ঘটনার কথা স্বীকার করলেও এর নেপথ্যে কি রয়েছে সেটা খোলসা করতে চায়নি। হ্যাঁ, বাড়ি এসব কোন জায়গায় কি করো এখন? থানা থেকে দিকে আইসেন? তারা এখানে মাল ধরছে, তারা লোক গেছে, আমি যারা কাছিলাম তাই লোক গেছিলাম, তারাও এখানে আই গেলে আমরা শুধু ঘুরতে হয়ে গই এখান করছে, ক্লাবেরা জানাই, ক্লাবে আনাছে। তোমার লোক কে কে আছে? আমার লোক গাড়ির ড্রাইভার আছে। আর সেদিনকার ঘটনার দিন উদয়পুর থানা স্টাফ আছে। উদয়পুর থানা স্টাফ। গোটা ঘটনাকে ঘিরে বিলোনিয়া শহর এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিভাবেই বা সামান্য একজন মিষ্টি দোকানের কর্মচারী এমন গুরুতর অপরাধে জড়িয়ে পড়ল সেটা বুঝে উঠতে পারছে না পুলিশও। এর পেছনে কি বড় সড়ো কোনো চক্র যুক্ত রয়েছে কিনা সেটা পুলিশের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তেই জানা যাবে। বিলোনিয়া থেকে অভিজিৎ ভট্টাচার্যের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। করোনা পরিস্থিতি মোকাবেলায় জিবি হাসপাতালে একটি অটোমেটিক স্যানিটাইজার মেশিন বিনামূল্যে দান করলেন রাজ্যের এক প্রতিভাশালী ইঞ্জিনিয়ার রাতুল দে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই মেশিন বানিয়ে তিনি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে দান করেন। এই ব্যাপারে টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় জানান, এতে চিকিৎসকরা অনেক বেশি উপকৃত হবেন। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীদের জন্য কিছু করতে পেরে খুশি ইঞ্জিনিয়ার রাতুল দে। আপনারা জানেন, ওকে আমাদের আগরতলা শহরের একদম প্রমিনেন্ট বিজনেসম্যান, ইঞ্জিনিয়ার ছেলে, একটা নিজের প্রোডাক্ট নিজে তৈরি করেছে, ডিজাইন। এই করোনার সময় অটোমেটিক যে আমাদের স্যানিটাইজার মেশিন এবং পেপার স্যানিটাইজার যে মেশিনগুলো বানিয়েছে এবং
আজকে জিবি হসপিটালে সে সেটা ডোনেট করেছে। আমরা চাইবো তার এই উদ্যোগটা যেন কাজে আসে মানুষের, এবং এটা যেন কমার্শিয়াল প্রোডাক্ট সে করতে পারে। নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি দপ্তর যদি কোনো ধরনের সাহায্য লাগে বা আমাদের সাহায্যের প্রয়োজন হয়, আমরা তার পাশে থাকবো। আমরা চাই যে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ত্রিপুরা আমাদের গভর্নমেন্টের যে উদ্দেশ্য সেটা যেন সফল হয়। বর্তমান পরিস্থিতিতে দেশের সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলি সম্পূর্ণ ভুল আখ্যা দিলেন জিএমপি নেতৃত্ব। তাদের অভিযোগ, মোদী সরকারের ভুল নীতির কারণেই রাজ্যের এবং দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্রাম পাহাড়ে দুর্ভিক্ষ দেখা দিতে শুরু করেছে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভে সামিল গণমুক্তি পরিষদ। প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আয়োজিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। যেখানে আমাদের সংগঠন আছে, উপজাতি জনগণ আছে, আমরা এই 7 দফা দাবিতে 10 কেজি করে যারা ট্যাক্স দেয় না এই সমস্ত পরিবারকে মাথা পিছু চাউল দিতে হবে আগামী 6 মাস। তার সাথে 7,500 টাকা করে প্রত্যেক পরিবারকে নগদে দিতে হবে তাদের বাঁচানোর জন্য। 200 দিন রেগাতে কাজ দিতে হবে। আর এই যে বেসরকারি ব্যাংকগুলোর যে এই তার ঋণের যে হামলা, এটা বন্ধ করতে হবে। তার সাথে এডিসি এলাকার মধ্যে এখন এই নির্বাচন না হওয়ার কারণে এখন রাজ্যপালের কাছে গেছে। বিজেপি এবং আইপিএফটি উভয় দল একটা প্রতিযোগিতা শুরু করেছে কিভাবে অসাংবিধানিকভাবে এই এডিসি দখল করা যায়। রাজ্যপাল যেন এসবে নজর দেন।